চলুন আজ কথা বলা যাক পানিপথের সেই বিখ্যাত প্রথম যুদ্ধ নিয়ে কিভাবে এই একটা যুদ্ধই ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি গড়ে দিয়েছিল সেটাই আমরা আজ দেখব। তারিখটা ছিল ২১শে এপ্রিল ১৫২৬। পানিপথের ময়দানে একদিকে বাবরের মাত্র ১৫০০ সৈন্য আর অন্যদিকে সুলতান ইব্রাহিম লোদির প্রায় ১,০০,০০০ সেনার বিশাল বাহিনী। শুধু তাই নয়, সাথে ছিল প্রায় ১,০০০ খানেক যুদ্ধহস্তি। তো প্রশ্নটা এখানেই, এত ছোট একটা বাহিনী কিভাবে এত বড় একটা শক্তিকে এমনভাবে হারিয়ে দিল? দেখুন, এটা কিন্তু শুধু একটা সাধারণ যুদ্ধ ছিল না। এই যুদ্ধের ফলাফল ভারতের ইতিহাসকেই বদলে দিয়েছিল। একটা সাম্রাজ্যের পতন তো হলই, সাথে জন্ম হল এক নতুন সাম্রাজ্যের, মুঘল সাম্রাজ্য, যারা এরপর প্রায় ৩০০ বছর ধরে এই উপমহাদেশ শাসন করেছে। সাধারণত বাবরের এই অবিশ্বাস্য জয়ের পেছনে দুটো বড় কারণের কথা আমরা শুনে থাকি। বলা হয় এই দুটো জিনিসই নাকি ইব্রাহিম লোদির বিশাল সেনাবাহিনীকে একদম তছনছ করে দিয়েছিল। প্রথম কারণটা ছিল টেকনোলজি, মানে প্রযুক্তি। বাবরের কাছে ছিল তখনকার দিনের সবচেয়ে আধুনিক অস্ত্র, কামানের মতো আগ্নেয়াস্ত্র। ভাবুন একবার, সেই সময়ের যুদ্ধক্ষেত্রে এটা ছিল একটা বিরাট ব্যাপার। এই কামানগুলো শুধু যে ধ্বংসই করছিল তা নয়, লোদির সৈন্যদের জন্য এটা ছিল একটা ভয়ঙ্কর মানসিক চাপ, কারণ তারা এর আগে কখনো কামানের এমন বিকট শব্দই শোনেনি। আর এই কামানের গর্জনেই ঘটল আর এক অঘটন। লোদির যে বিশাল বিশাল যুদ্ধহস্তি ছিল, সেগুলো ভয়ে একেবারে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে গেল। আর নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ওরা নিজেদের সৈন্যদেরই পায়ের তলায় পিষে মারতে শুরু করল। ব্যাস, সুলতানের পুরো সেনাব্যূহে শুরু হয়ে গেল চরম বিশৃঙ্খলা। তবে শুধু টেকনোলজি নয়, বাবরের আসল তুরপের তাস ছিল তার দুর্দান্ত রণকৌশল। দুটো বিশেষ কৌশল তিনি ব্যবহার করেছিলেন। একটা হলো তুলু ঘমা, মানে নিজের ছোট বাহিনীকে কয়েকটা ভাগে ভাগ করে বিশাল শত্রু বাহিনীকে দুই পাশ থেকে ঘিরে ফেলা। আর দ্বিতীয়টা হলো আরাবা। এখানে অনেকগুলো গরুর গাড়িকে চামড়া দিয়ে বেঁধে একটা দেয়ালের মতো তৈরি করা হয়েছিল, যার আড়াল থেকে কামানগুলো নিরাপদে গোলা ছুটতে পারত। তো কেমন আর দারুণ কৌশলের এই গল্পটা শুনতে বেশ ভালোই লাগে, তাই না? মনে হয় যেন এক অদম্য বীরের কাহিনী। কিন্তু ব্যাপারটা কি আসলে এতটা সহজ ছিল, নাকি এই গল্পের পেছনে আরও গভীর, আরও জটিল কোনো সত্য লুকিয়ে আছে? চলুন এবার আসল সত্যটা খোঁজা যাক। আর তার জন্য আমাদের একটু বাবরের অতীত ঘেঁটে দেখতে হবে, কারণ ভারতে আসার আগে এই মানুষটা কিন্তু কোনো অপরাজেয় বীর ছিলেন না। সত্যি বলতে তার জীবনটা ছিল ব্যর্থতা আর হতাশায় ভরা। এই কথা কিন্তু অন্য কেউ বলছে না, বাবর নিজেই তার আত্মজীবনী বাবরনামাতে লিখে গেছেন। তিনি বলছেন, তাশখন্দে থাকাকালীন আমি চরম দারিদ্র্য আর অপমানের শিকার হয়েছি। আমার কোনো দেশ ছিল না, দেশ পাওয়ার কোনো আশাও ছিল না। আসলে তার শুরুয়াতে জীবনটা ছিল শুধুই হারের গল্প। বারবার নিজের পূর্বপুরুষের শহর সমরকন্দ দখল করেছেন, আবার হারিয়েছেন। শেষমেশ মধ্য এশিয়া থেকেই বিতাড়িত হতে হয় তাকে। সব হারিয়ে একেবারে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর তিনি ভারতের দিকে তাকাতে বাধ্য হন। এটা ছিল তার জন্য টিকে থাকার লড়াই, এক কথায় বলতে গেলে মরিয়া চেষ্টা। তো একদিকে বাবর ছিলেন মরিয়া, আর অন্যদিকে তাঁর প্রতিপক্ষ সুলতান ইব্রাহিম লোদির অবস্থাও কি খুব ভালো ছিল? একদমই না। তার সাম্রাজ্য বাইরে থেকে দেখতে হয়তো বিশাল ছিল, কিন্তু ভেতর থেকে ছিল একেবারে বিভক্ত। তিনি আসলে নিজের ভেতরের শত্রুদের সাথেই লড়ছিলেন। আসলে সুলতানের একগুয়েমি আর খামখেয়ালিপনার জন্য বড় বড় আমির ওমরাহারা তার উপর বেজায় খাপ্পা ছিলেন। অবস্থা এতটাই খারাপ ছিল যে তার নিজের চাচা আলম খান লোদি, এমনকি পাঞ্জাবের গভর্নর দৌলত খান লোদি, এরা সবাই মিলে সুলতানকে হটানোর জন্য বাবরের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হন। এই যে চারিদিকে এত বিদ্রোহ আর ষড়যন্ত্র, এটা সুলতানকে মানসিকভাবে একদম পঙ্গু করে দিয়েছিল। তিনি কাউকে বিশ্বাস করতে পারছিলেন না। তার মনে সবসময় ভয় কাজ করত যে যুদ্ধের ময়দানেই হয়তো তার নিজের সেনাপতিরা বিশ্বাসঘাতকতা করবে। আর এই ভয়, এই প্যারানয়ায় হয়ে উঠেছিল তার সবচেয়ে বড় দুর্বলতা। আর এখানেই আমরা পানিপথের যুদ্ধের আসল ক্লাইম্যাক্সে পৌঁছাচ্ছি। তলোয়ারের লড়াই শুরু হওয়ার আগে
7 দিন ধরে চলেছিল এক অন্যরকম যুদ্ধ, একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ। একদিকে বাবরের যা থাকে কপালে মনোভাব, আর অন্যদিকে লোদির সবাইকে অবিশ্বাস করার রোগ। তো 12ই এপ্রিল পানিপথের মাঠে 2 বাহিনী এসে দাঁড়াল। কিন্তু তারপর কিচ্ছু হলো না। টানা 7 দিন ধরে 2 পক্ষই একে অপরের দিকে তাক করে বসে রইল। বাবর তো আক্রমণের জন্য ছটপট করছিলেন, কিন্তু ইব্রাহিম লোদি ছিলেন একেবারে নিশ্চুপ। তিনি আক্রমণ করার কোনো নামই নিচ্ছিলেন না। কেন? কারণ লোদির মাথায় আসলে একটা দারুণ বুদ্ধি কাজ করছিল। তার প্ল্যানটা ছিল ওয়ার অফ অ্যাট্রিশন, মানে যুদ্ধ না করে প্রতিপক্ষকে শেষ করে দেওয়া। তিনি জানতেন বাবরের খাবার দাবার রসদ সবই সীমিত, তিনি শুধু অপেক্ষা করছিলেন। সময় গেলেই ভারতের ভয়ঙ্কর গরম আর খাবারের অভাবে বাবরের সেনাবাহিনী এমনিতেই দুর্বল হয়ে পড়বে। বলতে গেলে এটা ছিল একটা জেতার মতো কৌশল। আর লোদির এই চালটা কিন্তু কাজেও দিচ্ছিল। বাবরের সৈন্যরা দিনের পর দিন বসে থেকে হতাশ হয়ে পড়ছিল, তাদের মনোবল ভেঙে যাচ্ছিল। বাবর ভালো মতোই বুঝতে পারছিলেন যে লোদিকে যদি কোনোভাবে উস্কে দিয়ে আক্রমণে বাধ্য করা না যায়, তাহলে তার সব স্বপ্ন এখানেই শেষ। তাই তিনি একটা বিরাট ঝুঁকি নিলেন। 18ই এপ্রিল রাতে প্রায় 4-5 হাজার সৈন্যকে পাঠালেন লোদির ক্যাম্পে একটা অতর্কিত হামলা চালাতে। কিন্তু কি হল? হামলাটা পুরোপুরি ব্যর্থ হল। লোদির সৈন্যরা সহজেই তাদের হটিয়ে দিল। কিন্তু মজার ব্যাপার হল, এই সামরিক ব্যর্থতাই বাবরের জন্য সবচেয়ে বড় কৌশলগত জয় নিয়ে এলো। আর এখানেই বোঝা যায় পানিপথের যুদ্ধটা আসলে অস্ত্রের চেয়েও বেশি করেছিল একটা মনস্তাত্ত্বিক খেলা। কারণ এই একটা ঘটনার পরই সুলতান তার জেতার মতো প্ল্যানটা ছুঁড়ে ফেলে দিয়ে সোজা নিজের ধ্বংসের পথে পা বাড়ালেন। বাবরের ওই রাতের হামলাটা সুলতানকে একেবারে ভয় পাইয়ে দিয়েছিল। তার মনে হল রাতের অন্ধকারে যদি যুদ্ধ হয়, তাহলে তার নিজের লোকেরাই, তার সেনাপতিরাই ষড়যন্ত্র করে তাকে মেরে ফেলবে। এই ভয়টা তার কাছে জেতার কৌশলের চেয়েও বড় হয়ে দাঁড়াল। ব্যাস, আর কোনো ভাবনা চিন্তা না করে পরদিন সকালেই তিনি বাবরের পাতা ফাঁদে পা দিলেন, সরাসরি আক্রমণের হুকুম দিলেন। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াল? ইব্রাহিম লোদির হারের আসল কারণ কিন্তু বাবরের কামান ছিল না। আসল কারণ ছিল তার নিজের লোকদের প্রতি তার চরম অবিশ্বাস। এই অবিশ্বাসই তাকে এমন একটা মারাত্মক ভুল করতে বাধ্য করল। আর আফগানদের পরাজয়ের পেছনে তাদের নিজেদের মধ্যকার এই বিভেদ বাবরের কামানের চেয়ে কোনো অংশে কম দায়ী ছিল না। পানিপথের এই ঘটনাটা আমাদের একটা বড় শিক্ষা দেয়। অনেক সময় নিজের শক্তির চেয়েও শত্রুর ভেতরে দুর্বলতা খুঁজে বের করাটা বেশি জরুরি হয়ে পড়ে। আর এই শিক্ষাটা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, ইতিহাসের পাতায় পাতায় এমন আরও অনেক উদাহরণ ছড়িয়ে আছে। ভাবার মতো একটা প্রশ্ন, তাই না? ইতিহাসে কত বড় বড় জয় আসলে শক্তির জোরে নয়, বরং ভয়ের কারণে অর্জিত হয়েছে।